প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে ডাবলি রেইনফোর্স কনক্রিট বিম এটার যে থিওরিগুলো আছে সেগুলো আমরা দেখেছিলাম। অর্থাৎ কোনো একটা বিম ডাবলি রেইনফোর্স কিনা সেটা চেক করা, এবং সেটা যদি ডাবলি রেইনফোর্সড হয় তাহলে তার ক্যাপাসিটি কিভাবে বের করতে হয়, বা সেটা যদি ডিজাইন করতে হয় সেক্ষেত্রে কনক্রিটের ডাইমেনশন কিভাবে বের করতে হয়, এবং স্টিল এরিয়া কতটুকু প্রয়োজন হবে, টেনশনে কতটুকু, কম্প্রেশনে কতটুকু, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এখন আমরা এগুলা রিলেটেড যে প্রবলেম আছে সেই প্রবলেম আমরা সলভ করব। প্রথম যে প্রবলেমটা, এটা হচ্ছে বইয়ের 3.12। আমি পড়ছি, একটু দেখো। ফ্লেক্সুরাল স্ট্রেংথ অফ এ গিভেন মেম্বার। A rectangular beam has a width of 12 inch and an effective depth to the centroid of the tension reinforcement is 24 inch. The tension reinforcement consists of 6 number 10 bars in 2 rows. Compression reinforcement consisting of 2 number 8 bars is placed 2.5 inch from the compression face of the beam. If Fy equals to 60,000 psi and F prime C equals to 5,000 psi, what is the design moment capacity of the beam? অর্থাৎ আমরা প্রশ্ন থেকে দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে একটা অ্যানালাইটিক টাইপের প্রবলেম, অর্থাৎ অ্যানালাইসিস করতে হবে, করে ওই বিমের ক্যাপাসিটি কত আমাদেরকে সেটা বের করতে হবে। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে এক্সাম্পল 3.12। এখানে দেখো যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা আমরা লিখি। বি সমান 12 ইঞ্চ এবং ডি সমান 24 ইঞ্চ দেওয়া আছে। টেনশন রেইনফোর্সমেন্ট এটা দেওয়া আছে 6টা নাম্বার 10 ইন 2 রোজ, 2টা রোতে আছে এটা 6টা নাম্বার 10 বার্স। অ্যান্ড কম্প্রেশন রেইনফোর্সমেন্ট এটা আছে 2টা নাম্বার 8 বার, 8 বার্স। ডি প্রাইম কম্প্রেশন জোনের যে স্টিল, তার যে সিজি টপ সারফেস থেকে এটা সিজি দূরত্ব 2.5 ইঞ্চ। এফ ওয়াই এটা দেওয়া আছে 60,000 psi অ্যান্ড এফ প্রাইম সি এটা দেওয়া আছে 5,000 psi। এই ধরনের একটা বিমের সে কতটুকু মোমেন্ট ক্যারি করতে পারে, অর্থাৎ সে কি পরিমাণ মোমেন্ট তার মাধ্যমে সে রেজিস্ট করতে পারবে, সেই জিনিসটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে যদি দেখি, টেনসাইল জোনে যে স্টিল আছে তার এরিয়া 6টা নাম্বার 10 বার 1.27, দ্যাট ইজ 7.62 ইঞ্চ স্কোয়ার টেনশন জোনের স্টিলের পরিমাণ। কম্প্রেশন জোনের স্টিলের পরিমাণ 2 ইন্টু 0.79, 2টা নাম্বার 8 বার, দ্যাট ইজ 1.58 ইঞ্চ স্কোয়ার। এখন টেনশন জোনের যে স্টিল আছে তার যে স্টিল এরিয়া, সেখান থেকে আমরা তার স্টিল রেশিও পেতে পারি। রো সমান সমান 7.62 ডিভাইডেড বাই 12 ইন্টু 24, দ্যাট ইজ 0.0265। কম্প্রেশন জোনের যে স্টিল, তার স্টিল রেশিও 1.58 divided by 12 into 24, that is 0.0055। তাহলে দেখো আমি দুইটি স্টিল এরিয়া পেয়ে গেলাম, টেনশন জোনের স্টিল এরিয়া, কম্প্রেশন জোনের স্টিল এরিয়া। সেখান থেকে স্টিল রেশিও ফর টেনসাইল স্টিল and this one is for compressive steel। এবার আমাদের দেখতে হবে যে ম্যাক্সিমাম স্টিল রেশিও কত হতে পারে এবং
সেটার সাথে টেনসাইল স্টিল রেশিও সেটা কোন সম্পর্কে আছে। তো আমরা টেবিল A4 যেটা আছে সেটায় আমরা Fy সমান সমান 60,000 psi এবং F প্রাইম সি 5,000 psi এবং স্টেলার স্ট্রেইন 0.004। এটা যদি ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা পাই রো ম্যাক্স সমান সমান 0.0243। এখন দেখো টেনসাইল জোনে যে স্টিল এরিয়া ছিল রো অ্যাকচুয়াল সেটা আছে আমাদের 0.0265 which is greater than রো ম্যাক্স। অর্থাৎ ম্যাক্সিমাম স্টিল রেশিওর চেয়ে যে টেনসাইল জোনে যে পরিমাণ স্টিল আছে তার যে স্টিল রেশিও সেটা বেশি আছে। সো দ্য বিম মাস্ট বি অ্যানালাইজড অ্যাজ ডাবলি রেইনফোর্সড বিম। The beam must be analyzed as doubly reinforced beam। অর্থাৎ আমাদের এই বিমটাকে অ্যানালাইসিস করতে হবে ডাবলি রেইনফোর্সড বিম হিসাবে। আর যদি রো অ্যাকচুয়ালটা রো ম্যাক্সের থেকে নিচে থাকতো তখন এটা আমাদের আন্ডার রেইনফোর্স বা সিঙ্গলি রেইনফোর্স বিম হিসাবে আমাদেরকে ডিজাইন করতে হতো। এখন আমরা ডাবলি রেইনফোর্স বিম হিসাবে এটাকে ডিজাইন করব। দেখো কিভাবে এটাকে ডিজাইন মিন্স আমরা এখান থেকে তার ক্যাপাসিটি বের করব, সেটা কিভাবে করা হয় সেটা আমরা এখন দেখছি। এখন দেখো এটার steel ratio rho prime cy equals to 0.85 beta 1 f prime c f of y d prime by d concrete strain divided by concrete strain minus steel at yield strain plus rho prime। এখানে দেখি আমরা স্টিলের স্ট্রেন অ্যাট ইল্ড এটা সমান সমান Fy বাই ই। Fy হচ্ছে 60,000 psi, ই হচ্ছে 29 ইন্টু 10⁶। এটা ব্যবহার করলে আমরা পাই 0.00207। তো এখান থেকে আমরা রো প্রাইম CY টা পাই 0.85 ইন্টু 0.8 ইন্টু 5 বাই 16 into 2.5 divided by 24 into 0.003 divided by 0.003 minus 0.00207 plus rho prime এটা আমাদের বের করা আছে 0.0055। এটা ক্যালকুলেট করলে আমরা পাই 0.0245। এখন দেখো দ্য টেনসাইল রেইনফোর্সমেন্ট রেশিও আমরা যেটা প্রথমে বের করেছিলাম রো, এটার ভ্যালু হচ্ছে 0.0265 is greater than this, is greater than রো প্রাইম সি ওয়াই। এই ভ্যালুর থেকে এটা বড়। সো দ্য কম্প্রেসিভ বার্স উইল ইল্ড, সো দ্য compressive বার বা স্টিল আমরা যেটাই বলি will yield when the beams fail। তাহলে দেখো প্রথমে আমরা দেখালাম যে রো টেনসাইল স্টিল যেটা আছে তার যে রো ভ্যালু সেটা যখনই রো ম্যাক্সের থেকে বড় হবে তখন সেই বিমটাকে অবশ্যই ডাবলি রেইনফোর্স কনক্রিট বিম হিসাবে আমাদেরকে ডিজাইন করতে হবে। সেকেন্ড, রো যেটা আছে সেটা রো CY
এটার থেকে যদি বড় হয় তাহলে বুঝতে হবে যে কম্প্রেসিভ জোনে যে রেইনফোর্সমেন্টগুলা বা যে বারগুলা দেওয়া আছে এগুলা অবশ্যই ইল্ডে যাবে এবং ইল্ডে যে এটা ফেল করবে। তাহলে আমরা এখন দেখো রো ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ রো যেটা আছে সেটা ক্যালকুলেট করে সেখান থেকে আমরা বাকি কাজগুলো করতে পারি। রো প্রাইম ম্যাক্স দ্যাটস ইকুয়ালস টু 0.0243 প্লাস 0.0055। এটা রো প্রাইম ম্যাক্স হলো, এটা হচ্ছে রো ম্যাক্সের ভ্যালু আর এটা হচ্ছে রো প্রাইমের ভ্যালু। তো ক্যালকুলেট করলে আমরা পাই 0.0298। এখন দেখো দ্য অ্যাকচুয়াল টেনসাইল রেইনফোর্সমেন্ট রেশিও is below this value, below the maximum value। এখানে আমরা যে জিনিসটা চেক করলাম যে both the tensile and compressive reinforcement will fail after reaching at yield stress। এটা আমরা এখানে প্রমাণ করলাম যে রো প্রাইম ম্যাক্স যেটা তার থেকে টেনসাইল রেইনফোর্সমেন্ট রেশিও যেহেতু কম আছে তাহলে টেনসাইল জোনে যে স্টিল দেওয়া হয়েছে সেটা এবং কম্প্রেসিভ জোনে যে স্টিল দেওয়া হয়েছে বোথ স্টিলটা ফেইলিওরের আগেই ইল্ড পয়েন্টে পৌঁছে যাবে। এবার আমরা বাকি ক্যালকুলেশনগুলো যদি করি, অতএব এ সমান সমান এএস মাইনাস এএস প্রাইম এফ অফ ওয়াই ডিভাইড বাই 0.85 এফ প্রাইম সি বি। তো এখানে 7.62 মাইনাস 1.58 ইন্টু এফ ওয়াই এটা 60,000 ডিভাইড বাই 0.85 ইন্টু 5,012, that is 7.11 ইঞ্চ। এখন সি সমান সমান এ বাই বিটা, that is 7.11 divided by 0.8, that's equals to 8.89 ইঞ্চ, অর্থাৎ সি ভ্যালু হচ্ছে 8.89 ইঞ্চ। এখন আমরা বের করব স্টিলের স্ট্রেইন, অর্থাৎ স্ট্রেইন অ্যাট স্টিল। দেখো আমরা এই ভ্যালুটা আমরা এখন বের করব। স্টিলের স্ট্রেইন ইকুয়ালস টু কংক্রিটের স্ট্রেইন ডি মাইনাস সি বাই সি, দ্যাট ইজ 0.003 ইন্টু 24 minus 8.89 divided by 8.89, that is 0.0051। তো এই ভ্যালুটা যেহেতু 0.005 এর থেকে উপরে, as স্টিলের স্ট্রেন গ্রেটার দ্যান 0.005, তাহলে আমরা বলতে পারি ফাই ভ্যালু ইজ ইকুয়ালস টু 0.9। তো আমরা জানি যে এম এন যখন এটা দুইটাই ইল্ডে চলে যায় তখন তার ক্যাপাসিটি সমান এ এস প্রাইম এফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম প্লাস এ এস মাইনাস এ এস প্রাইম এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই 2। তো এখানে দেখো আমাদের এই ভ্যালুটা হচ্ছে 1.58 ইন্টু 60 ইন্টু 24 মাইনাস 2.5 প্লাস 7.62 মাইনাস 1.58 ইন্টু 60 ইন্টু ডি হচ্ছে 24 মাইনাস 7.11 বাই 2, that is 9450 কিপ ইঞ্চ। অর্থাৎ যেই
কনক্রিটটা আমার দেওয়া ছিল, যার ডাইমেনশনগুলো আমার এখানে সব দেওয়া ছিল, সবগুলো ডাইমেনশন ব্যবহার করে আমি ওই কনক্রিটের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি পাই 9450 কিপ ইঞ্চ। তাহলে ডিজাইন স্ট্রেংথ, এটাকে আমাদের 5 ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে আমি তার যে ডিজাইন স্ট্রেংথ সেটা পাবো। দ্য ডিজাইন strength is equals to 5 mn। 5 হচ্ছে 0.9, mn হচ্ছে 9450, that is 8500 কিপ ইঞ্চ। তাহলে অ্যাকচুয়াল ক্যাপাসিটি অফ দ্য বিম ইজ 8500 কিপ ইঞ্চ। অ্যাকচুয়াল capacity of the beam is 8500 কিপ ইঞ্চ। তাহলে দেখো আমরা পুরো প্রবলেমটা যদি আরেকবার রিভিউ করি, এখানে বি ভ্যালু দেওয়া ছিল, ডি ভ্যালু দেওয়া ছিল, টেনসাইল রেইনফোর্সমেন্ট দেওয়া ছিল, কম্প্রেসিভ রেইনফোর্সমেন্ট দেওয়া ছিল, ডি প্রাইম ভ্যালু দেওয়া আছে, এফ ওয়াই দেওয়া আছে, এফ প্রাইম সি দেওয়া আছে। আমরা প্রথমে স্টিলের টেনসাইল জোনে যেটা আছে সেটা এরিয়া বের করেছি, সেখান থেকে তার রো ভ্যালু কত সেটা বের করেছি। এরপরে কম্প্রেশন জোনে যে স্টিল দেওয়া আছে সেটা বের করেছি, তার থেকে যে রো ভ্যালুটা আছে সেটা বের করেছি। এখন আমাদের চেক করতে হবে যে এই বিমটা আসলে সিঙ্গলি রেইনফোর্স বিম হিসাবে কাজ করবে কিনা বা আন্ডার রেইনফোর্স বিম হিসাবে কাজ করবে কিনা। সেটার জন্য আমাকে রো ম্যাক্স বের করতে হবে, যেটা টেবিল A4 এ আমরা পাবো বিভিন্ন ভ্যালু এফ প্রাইম সি, এফ ওয়াই এবং স্ট্রেইন স্টিলের, এটার সাহায্যে আমরা বের করে দেখেছি যে রো ম্যাক্স 0.0243, যেটা স্টিল টেনসাইল জোনে যেটা আছে তার স্টিল রেশিও থেকে ছোট। তাহলে বোঝা গেল যে এটা ডবলি রেইনফোর্স বিম হিসাবে কাজ করবে। এবার আমরা রো প্রাইম সি ওয়াই এটা বের করেছি এবং এটা বের করে দেখতে পাচ্ছি 0.0245। এই ভ্যালুটাও টেনসাইল রেইনফোর্সমেন্ট রেশিও যেটা আছে তার থেকে ছোট, অর্থাৎ টেনসাইল রেইনফোর্সমেন্ট রেশিওটা বড়। এরকম যদি হয় তার অর্থ হলো টেনসাইল এবং কম্প্রেসিভ দুইটা স্টিলই আমাদের ইল্ড পর্যন্ত চলে যাচ্ছে। তখন আমরা এখান থেকে এ ভ্যালু বের করেছি, এ ভ্যালু থেকে সি ভ্যালু বের করেছি, সি ভ্যালু থেকে স্টিলের যে স্ট্রেইনটা আছে সেই স্ট্রেইনটা আমরা বের করেছি। স্ট্রেইন বের করে আমরা ফাই ভ্যালু কত হবে সেই ভ্যালুটা আসলে কনফার্ম করেছি। এরপরে নমিনাল মোমেন্ট যেটা সেটা mn1 কম্প্রেশন জোনে যে স্টিল আছে তার জন্য মোমেন্টের যে রেশিও সেটা, এবং mn2 অর্থাৎ টেনসাইল জোনে যে স্টিল আছে তার রেশিওর যোগফল। তো এই দুইটা আমরা ইকুয়েশনের মধ্যে বসিয়েছি। আমরা ইকুয়েশন জানি as প্রাইম fy d মাইনাস d প্রাইম, এবং আরেকটা হচ্ছে as মাইনাস as প্রাইম fy d মাইনাস a/2। এই ভ্যালু দুইটা দেওয়ার পরে আমরা এখানে পেয়েছি 9450 কিপ ইঞ্চ। তো ডিজাইন স্ট্রেংথ হবে এই ভ্যালুটাকে আমরা যদি মোমেন্ট রিডাকশন ফ্যাক্টর যেটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় 0.9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এটা, তো অ্যাকচুয়াল ক্যাপাসিটি অফ দ্য বিম ইজ 8500 কিপ ইঞ্চ। তো আমরা এক্সাম্পল 3.12 যেটা করলাম সেটা হচ্ছে অ্যানালাইসিস টাইপ। এখন আমরা আরেকটা প্রবলেম দেখব যেটা হচ্ছে আমাদের ডিজাইন টাইপের একটা প্রবলেম, অর্থাৎ যেখানে লোড দেওয়া আছে সেই লোডটা ব্যবহার করে আমরা তার সাইজ কেমন হবে, তার স্টিল এরিয়া কেমন হবে সেই জিনিসগুলো বের করব। তো এই প্রবলেমটা হচ্ছে 3.13। আমি প্রবলেমটা আগে একবার তোমাদের সামনে পড়ি, তারপরে আমরা প্রবলেমটা সলভ করব। ডিজাইন এ ডাবলি রেইনফোর্সড বিম, এ রেক্ট্যাঙ্গুলার বিম দ্যাট মাস্ট ক্যারি এ সার্ভিস লাইভ লোড of 2.47 kips per feet and a calculated
dead load of 1.05 kips per feet on an 18 feet simple span is limited in cross section for architectural reason is to 10-inch width and 20-inch in total depth. If F prime y equals to 60,000 psi and F prime c equals to 4,000 psi, what steel area must be provided? তাহলে এখানে দেখো আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা সেটাকে লিখি। এক্সাম্পল 3.13, এখানে দেওয়া আছে যেটা প্রথমে ডেড লোড, এটা দেওয়া আছে 1.05 কিপ পার ফিট অ্যান্ড লাইভ লোড এটা দেওয়া আছে 2.47 কিপ পার ফিট। প্রপার্টিজ যেটা দেওয়া আছে Fy সমান 60,000 psi and F prime C that equals to 4,000 psi. আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে এটার উইথ সর্বোচ্চ 10 ইঞ্চি হতে পারবে এবং এটার হাইট 20 ইঞ্চ। এটা আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে এই দুইটা ভ্যালুকে ফিক্স করে দেওয়া হয়েছে। এখন তার মানে ডাইমেনশন ফিক্স হয়ে গিয়েছে, এবার আমাকে স্টিল কি পরিমাণ লাগবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা প্রথমে ফ্যাক্টর লোডটা বের করব। ফ্যাক্টর লোড 1.2 ইন্টু 1.05 প্লাস 1.6 ইন্টু 2.47 দ্যাট ইজ 5.21 কিপ, এটা হচ্ছে ফ্যাক্টর লোড। এবার এখান থেকে আমি মোমেন্ট বের করব। ফ্যাক্টর মোমেন্ট কিপ পার ফিট MU ফ্যাক্টর মোমেন্ট 5.21 ইন্টু 18 স্কোয়ার ডিভাইড বাই L, এটা আসলে WL স্কোয়ার বাই 8 এই ভ্যালুটা। তো এখান থেকে আমি যেটা পাই 2530 কিপ ইঞ্চ, অর্থাৎ ফ্যাক্টর মোমেন্ট 2530 কিপ ইঞ্চ। এখন আমি যদি টপ সারফেস থেকে কম্প্রেশন জোনের যে স্টিল আছে সেটা ধরি, অ্যাসিউম যে ওই ভ্যালুটা ডি প্রাইম যে ভ্যালুটা আছে সমান সমান 2.5 ইঞ্চ, তাহলে আমি ডি সমান যেটা লিখতে পারি H minus 4 that is 20 minus 4 that is 16 ইঞ্চ। এটা আমরা ধরে নিলাম যে ডি সমান সমান টোটাল ডেপথ যেহেতু 20 এবং 4 ধরলাম কেন, এখন এই প্রশ্নটা আসতে পারে। আমি জানি না যে এক লেয়ারে না দুই লেয়ারে বসবে, আপাতত ইনিশিয়ালি আমি ধরলাম যেটা যদি দুই লেয়ারে বসে তাহলে তার জন্য যে ফ্রি থাকতে হবে তার যে ডিস্টেন্সটা ডি যেটা ইফেক্টিভ ডেপথ যেটা সেটা 4 ইঞ্চি এক্সট্রা ছেড়ে দিয়ে আমি হিসাব করব, সেই হিসাবে আমি এটা ধরলাম। এখন বলছে যে ফার্স্ট আমাদের চেক করতে হবে যেটা সিঙ্গলি রেইনফোর্সড বিম কিনা। এটা আসলে সিঙ্গলি রেইনফোর্সড বিম, অর্থাৎ টেনশন জোনের যে স্টিল আছে সেই স্টিল দিয়ে আমি আসলে এই বিমটাকে ডিজাইন করতে পারবো কিনা, সেই জন্য আমাকে চেক করতে হবে ওয়েদার দ্য বিম ইজ সিঙ্গলি রেইনফোর্সড অর নট। সেক্ষেত্রে একটা ইকুয়েশন রো ম্যাক্স আমাকে ক্যালকুলেট করতে হবে। রো ম্যাক্স সমান 0.85 বিটা 1 F prime C Fy and strain of concrete plus strain of steel। এখন এই ভ্যালুগুলো আমরা যদি ইকুয়েশনে বসাই, যে ভ্যালুগুলো আমাদের এখানে জানা আছে এগুলো বসালে আমরা দেখো রো ম্যাক্সের যে ভ্যালুটা আছে সেটা বের করতে পারবো। দেখি আমাদের রো ম্যাক্স কত আসে। স্ট্রেন অফ স্টিল 0.005, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে রো ম্যাক্স is equals to 0.85 into 0.85 into 4 by 60 into 0.003 divided by 0.003 plus 0.005
দ্যাটস ইকুয়ালস টু 0.0181। তাহলে রো ম্যাক্স আমরা এখান থেকে পাচ্ছি 0.0181, এবং যেহেতু আমি স্ট্রেনটা ধরেছি 0.005, তাহলে আমি বলতে পারি ফাই ভ্যালু ইজ ইকুয়ালস টু 0.9। এখন আমরা জানি এএস সমান সমান রো বিডি। রো ভ্যালু আমার 0.0181 ইন্টু 10 ইন্টু 16, দ্যাট ইজ 2.90 ইঞ্চি স্কয়ার। অর্থাৎ আমরা একটা অ্যাসিউম একটা এএস স্টিলের পরিমাণ আমরা এখান থেকে পেলাম। এখান থেকে আমি দেখো এটাকে চেক করব, এ সমান এএস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি বি, that is 2.9 into 60,000 divided by 0.85 into 5,000 into 10। ওকে, একটু দেখতে হবে যে এফ প্রাইম ওয়াই যে ভ্যালুটা এই প্রবলেমের জন্য এটা 4000 দেওয়া আছে, আসলে আমি এখানে একটু ভুল লিখেছি, এটা 5000 নয়, এটা হবে আমার এ ভ্যালু যেটা এটা 4 হবে। জিনিসটা আমি একটু চেক করলাম, আসলে এটা 4000। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমি পাই 5.12 ইঞ্চ। এখান থেকে আমি সি ভ্যালু যদি বের করি, এ থেকে সি সমান এ বাই বিটা 1, দ্যাট ইজ 5.12 বাই 0.85, দ্যাট ইজ 6.02। এবার আমি এখান থেকে মোমেন্টটা বের করব, যেহেতু এ ভ্যালু এএস এবং এ ভ্যালু ডি ভ্যালু সবই পেয়েছি, তাহলে এম এন যদি সিঙ্গলি রেইনফোর্স হতো এএস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। এএস আমি পেয়েছি 2.9, এফ ওয়াই হচ্ছে 60,000, ডি ভ্যালু 16 মাইনাস 5.12 ডিভাইডেড বাই 2, এটা সমান আমি পাই 2340 কিপ ইঞ্চ। এটা হলো যদি এই বিমটা সিঙ্গলি রেইনফোর্সড হয়, তাহলে তার নমিনাল মোমেন্ট সেটা হচ্ছে 2340 কিপ ইঞ্চ। এবার আমি বের করব তার অ্যাকচুয়াল মোমেন্ট ক্যাপাসিটি বা ডিজাইন মোমেন্ট, দ্যাটস ইকুয়ালস টু 5 mn, 5 হচ্ছে 0.92340, that is 2100 কিপ ইঞ্চ, which is less than mu। কারণ দেখো আমরা mu যেটা বের করেছিলাম, অর্থাৎ নমিনাল মোমেন্ট এটা ডিজাইন মোমেন্ট 2530, এটা ছিল 2530। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এই বিমটাকে সিঙ্গলি রেইনফোর্স কনক্রিট বিম হিসাবে ডিজাইন করি, তাহলে দেখা যাবে যে তার যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি আসলে যে পরিমাণ লোড তার বিয়ার করার কথা সেই পরিমাণ মোমেন্ট সে বিয়ার করতে পারছে না। তাহলে অবশ্যই আমাকে কম্প্রেশন জোনেও স্টিল প্রোভাইড করতে হবে। তাহলে প্রথম যে অংশটা, এটাকে যদি আমরা একটু সামারি করি আরেকবার। প্রথম অংশে দেখো আমরা প্রথমে ফ্যাক্টর লোড বের করেছি, ফ্যাক্টর লোড থেকে ফ্যাক্টর মোমেন্ট কত সেটা আমরা এখান থেকে বের করে নিয়ে এসেছি। এরপরে আমরা ডি প্রাইম কত সেটা ধরেছি, সেখান থেকে একটা ডি ভ্যালু ধরে আমরা রোম্যাক্স কত হবে সেই রোম্যাক্সের ভ্যালুটা আমরা এখান থেকে বের করেছি। এরপরে রোম্যাক্স যখন পেয়ে গেলাম, সেখান থেকে স্টিল পরিমাণ কত হতে পারে সর্বোচ্চ সেটা আমরা বের করেছি। এরপরে স্মল এ বের করে মোমেন্ট ক্যাপাসিটি কত হবে সেটা বের করেছি। মোমেন্ট ক্যাপাসিটি থেকে ডিজাইন মোমেন্ট বের করেছি, বের করলে দেখা যাচ্ছে 2100 কিপ ইঞ্চ। তো এটা লেস দ্যান তার ফ্যাক্টর মোমেন্ট। সো এই সিঙ্গলি রেইনফোর্স বিম হিসাবে এটা আসলে কাজ করতে পারবে না, আমাকে এটাকে ডাবলি রেইনফোর্স কনক্রিট বিম হিসাবে আসলে ডিজাইন করতে হবে। তাহলে ডাবলি রেইনফোর্স কনক্রিট বিম হিসাবে ডিজাইনের সেকেন্ড স্টেপ ছিল আমাদের যে এক্সট্রা কি পরিমাণ মোমেন্ট আমার থেকে যাচ্ছে, এক্সট্রা মোমেন্ট
একটা সূত্র যেটা লিখছিল আমাদের m1 সমান সমান mu/5 মাইনাস mn। তো এটা আমি পেয়েছি 2530 বাই 0.9 মাইনাস 2340, দ্যাট ইজ 470 কিপ ইঞ্চ। অর্থাৎ আগের হিসাব অনুযায়ী আমি যে টেনসাইল রেইনফোর্সমেন্ট পেয়েছি সেটা দিয়ে 2340 এই পরিমাণ মোমেন্ট কাভার আপ হয়। তাহলে অতিরিক্ত 470 কিপ ইঞ্চ এই যে মোমেন্টটা আছে সেটা কাভার আপ করার জন্য আমাকে কম্প্রেশন জোনে স্টিল এবং সেম পরিমাণ স্টিল আমাকে টেনশন জোনে প্রোভাইড করতে হবে। তাহলে এখন আমি দেখব যে এটার মধ্যে স্টিলের স্ট্রেন কত আসবে। এটা হচ্ছে সি মাইনাস ডি প্রাইম বাই সি, এখানে আমার ভ্যালু হচ্ছে 0.003 ইন্টু 6.02 মাইনাস 2.5 বাই 6.02। এখান থেকে ক্যালকুলেট করলে আমি পাই 0.00175। দেন এফ প্রাইম এস সমান সমান 0.00175 ইন্টু 29,000, that is 50.9 KSI, which is less than Fy। তাহলে দেখো এই ধাপে আমরা যে কাজটা করলাম, স্টিলে কি পরিমাণ স্ট্রেন আছে সেটা আমরা বের করলাম। এখানে কনক্রিটের স্ট্রেন ধরে আমি সেই ভ্যালুটা বের করলাম। এবার মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে স্টিলের স্ট্রেনকে গুণ করে আমি স্টিলের মধ্যে কি পরিমাণ স্ট্রেস জেনারেট হচ্ছে সেই জিনিসটা আমি বের করলাম, সেটা হচ্ছে 50.9 KSI। এই ভ্যালুটা দেখা যাচ্ছে 60,000 বা 60 KSI থেকে ছোট। তাহলে এটা আমাদের সেকেন্ড ক্যাটাগরিতে পড়ছে, যেই ক্যাটাগরিতে আমরা বলেছিলাম যে টেনসাইল জোনের স্টিল ফেইলিওরে যাওয়ার সময় ইল্ডে যাবে, বাট কম্প্রেশন জোনের যে স্টিল সেটা ফেইলিওরে যাওয়ার সময় ইল্ডে যাবে না। সেই কন্ডিশনটা আমাদের এখানে এখন আসছে। এখন এই স্ট্রেস দিয়ে কি পরিমাণ স্টিল আমার ওই পরিমাণ মোমেন্ট নিতে পারবে সেটা আমাদের বের করতে হবে। ট্রাই আমরা ধরে নিলাম যে এফ প্রাইম এস সমান সমান 50 KSI, অর্থাৎ 50,000 PSI সে স্ট্রেস তার মধ্যে জেনারেট হবে। তাহলে এএস প্রাইম সমান সমান m1 এফ প্রাইম এস ডি মাইনাস ডি প্রাইম, দ্যাট ইজ m1 আমার এসেছে 470, এটা হচ্ছে আমার 50, দেন 16 মাইনাস 2.5, দ্যাট ইজ 0.70 ইঞ্চ স্কোয়ার। তাহলে টোটাল স্টিল আগে যে স্টিল ছিল দ্যাট মিনস 2.90 প্লাস 0.70 ইন্টু 50/60, অর্থাৎ এএস সমান সমান টেনসাইল জোনে যে স্টিল লাগছে সেই স্টিল প্লাস কম্প্রেশন জোনে যে স্টিল লাগছে সেটা ফর 50, কিন্তু আমরা দিচ্ছি যেহেতু 60,000 PSI, তাহলে সেক্ষেত্রে আমার স্টিলের পরিমাণ আসছে 3.48 ইঞ্চ স্কোয়ার। এবার আমরা দেখব যে তাহলে এই পরিমাণ স্টিল দিতে আসলে কয়টা স্টিল আমার প্রয়োজন হবে টেনসাইল জোনে এত পরিমাণ স্টিল দিতে। এখানে দেখো আমরা 2 নাম্বার 6 বার্স যদি কম্প্রেশন জোনে দিই তাহলে আমার এএস প্রাইম এটা দাঁড়ায় 2 ইন্টু 0.44, দ্যাট ইজ 0.88। আমার দেওয়ার কথা ছিল 0.70, আমি এখানে দিলাম 0.88 ইঞ্চ স্কোয়ার। এরপরে বলছে যে আমাদের টেনসাইল জোনে আমরা 4 নাম্বার 9 বার্স, এটা যদি আমি টেনশন জোনে দিই, টেনশনে দিলে এএস সমান সমান 4 ইন্টু 1, দ্যাট ইজ 4 ইঞ্চ স্কোয়ার। এখন বলছে যে এই স্টিলগুলো আমার যদি প্রোভাইড করতে হয়, দেখো আমার টোটাল উইথটা ছিল 10 ইঞ্চি, তো 10 ইঞ্চির ভিতরে আমার দুই পাশ থেকে যদি আমি ক্লিয়ার কাভার ছাড়ি তাহলে মিনিমাম
5 ইঞ্চি ক্লিয়ার কভার আমাকে অবশ্যই ছাড়তে হবে, অর্থাৎ দুই এন্ড থেকে অর্থাৎ আমরা প্রথমে কম্প্রেশনে যে দুইটা ছিল আমি দুইটা দিয়ে দিলাম, একটা দুইটা কম্প্রেশন জোনে যে স্টিলটা আছে। এখন দেখো এই এন্ড থেকে এটার সিজি পর্যন্ত যে দূরত্ব ন্যূনতম 2.5 থাকতে হবে। তাহলে বোথ সাইডে 2.5 এন্ড 2.5 যদি আমি বাদ দিই, তাহলে আমার যে 10 ইঞ্চি ছিল সেখান থেকে দেখো 5 ইঞ্চি চলে যাচ্ছে। তাহলে 5 ইঞ্চি চলে গেলে আমার আর ইফেক্টিভ থাকছে 5 ইঞ্চি। এই 5 ইঞ্চির ভিতরে আসলে 4টা নাম্বার 9 বার বসানো যাবে না। সেই জন্য আমি যেটা করব, আমি দুই লেয়ারে দেখো আমি এখানে দুই লেয়ারে টেনসাইল যে রেইনফোর্সমেন্টটা আছে সেটা আমি দুইটা লেয়ারে বসাবো। অর্থাৎ আমি যদি এটা লিখি, এটা হচ্ছে 2 নাম্বার 6, এখানে হচ্ছে 4 নাম্বার 9। এখানে যদি আমি ডিসটেন্স দিই, এটা হচ্ছে আমার 2.5 ইঞ্চ, এটা হচ্ছে 2.75 ইঞ্চ, এটা হচ্ছে 2.5 ইঞ্চ, আর এখানে থাকে আমার 12.25 ইঞ্চ। এটা টোটাল ছিল আমার 20 ইঞ্চ। তাহলে দেখো দুইটা আমরা কম্প্রেশন বার দিলাম নাম্বার 6, এবং 4টা আমরা নাম্বার 8 টেনশনের জন্য আমি নাম্বার 9 4টা বার আমি প্রোভাইড করলাম। 4টা একই সাথে দেওয়া যাচ্ছে না, যেহেতু এখানে সাফিসিয়েন্ট স্পেস নাই। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে একটা স্টিল থেকে আরেকটা স্টিল ন্যূনতম কতটুকু দূরত্বে থাকতে হবে। আমরা যদি 4টাকে একই লেয়ারে বসাই তাহলে আসলে সেই দূরত্বটা কভার আপ হয় না। সেই জন্য আমরা 4টাকে এক লেয়ারে না বসিয়ে আমরা এটাকে দুই লেয়ারে বসিয়েছি। এখন আমাদের কিছু জিনিস চেক করে দেখতে হবে। ফাইনাল চেক ইজ মেড টু এনশিওর that the section reinforcement does not create a lower compressive strain than 50,000 psi. F prime S must not be less than 50,000 psi. এটা চেক করতে হবে আমাদের, যে আমরা ধরেছি যে টেনসাইল স্ট্রেন যেটা কম্প্রেসিভ জোনে যে স্টিলটা আছে সেটা অ্যাটলিস্ট 50 কেএসআই অর্থাৎ 50,000 পিএসআই পর্যন্ত সে স্ট্রেস হবে। তো আমাকে এখন চেক করে দেখাতে হবে যে হ্যাঁ এটা 50,000 পিএসআই এর উপরে আছে, 50,000 পিএসআই এর নিচে কোনো অবস্থাতেই আসতে পারবে না। তো এএস আমরা যেটা দিয়েছি, এএস প্রাইম যেটা আমরা 4টা দিয়েছিলাম 4 মাইনাস 0.88 ইন্টু 50/60, দ্যাট ইজ 3.27 ইঞ্চ স্কোয়ার। এটা হচ্ছে এএস অর্থাৎ টেনসাইল জোনে স্টিলের পরিমাণ এত, হুইচ ইজ গ্রেটার দ্যান আমাদের যেটা প্রয়োজন ছিল, হুইচ ইজ গ্রেটার দ্যান 2.90 ইঞ্চ স্কোয়ার ফর টেনসাইল স্ট্রেন্থ 0.005. সো 5 ভ্যালুটা আমাদের এর পরবর্তীতে যে অ্যাডজাস্ট করতে হবে। যদি আসলে এই ভ্যালুটা এটার চেয়ে কম হয় তাহলে আমাদেরকে 5 ভ্যালুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। এখন আমরা এখান থেকে এ ভ্যালুটা বের করব, যেহেতু স্টিল এরিয়া পেয়ে গিয়েছি। এ সমান সমান 3.27 ইন্টু 60 ডিভাইডেড বাই 0.85 ইন্টু 4 ইন্টু 10, দ্যাট ইজ 5.77 ইঞ্চ। তাহলে সি ভ্যালু সমান সমান
5.77 divided by 0.85, that is 6.79. এবার আমাদের ইম্পর্টেন্ট জিনিস, স্টিলের স্ট্রেন 0.003, 6.79 minus 2.5 divided by 6.79, that is 0.0019. এই 0.0019 যেটা আছে সেটা দিয়ে এখন আমার স্টিলের স্ট্রেস কত সেটা বের করতে হবে, দ্যাট ইজ এফ প্রাইম এস সমান সমান 0.0019 ইন্টু 29 to 10 to the power 6, that is 55,000 psi বা 55 ksi, which is greater than 50 ksi. অর্থাৎ আমরা ডিজাইনের সময় যে 50 ksi টা ধরেছিলাম সেটা বলেছিলাম সেটাকে অবশ্যই ক্রস করতে হবে। এখানে আমরা চেক করে দেখালাম, হ্যাঁ এটা 55 ksi এ আসছে, দ্যাট মিন্স এটা 50 ksi কে ক্রস করেছে। এরপরে আরেকটা ভ্যালু আমাদের চেক করতে হবে, ফাই ভ্যালু দিয়ে মোমেন্টটা যদি চেক করতে চাই, চেক ফাই, এটাকে আমরা ফাই কে এখন চেক করব। তাহলে d1 বা d1 আমরা যদি লিখি সেটা হচ্ছে 20 minus 2 3/4, that is 17.25 inch. তাহলে স্ট্রেন 0.003, 17.25 minus 6.79 divided by 6.79, that's equals to 0.0046. তো এটা যেহেতু লেস দ্যান 0.005, তাহলে আমাদের ফাই ভ্যালুটা অ্যাডজাস্টেড হবে, দ্যাট ইজ ফাই সমান 0.483 প্লাস 83.3 ইন্টু 0.0046, দ্যাট ইজ 0.87। দেখো ফাই ভ্যালুটা আমাদের এখন অ্যাডজাস্টেড হয়ে গেল। এবার আমরা এই ফাই ভ্যালু দিয়ে তার ক্যাপাসিটি কত সেই ভ্যালুটা ফাইনালি বের করে চেক করলে আমাদের সকল চেক শেষ হবে। mu সমান সমান ফাই, দ্যাট ইজ 0.87 ইন্টু 3.27 ইন্টু 60 ইন্টু 16 মাইনাস 5.77 divided by 2 plus 0.88 into 55 into 16 minus 2.5. এই তাহলে আমরা এখান থেকে যেটা পাই 2810 কিপ ইঞ্চ, which is greater than mu. এটা mu, এটা থেকে গ্রেটার দ্যান এই ভ্যালুটা। তাহলে আমরা ফাইনালি যে ডিজাইন পেলাম সেটা হচ্ছে কম্প্রেশন জোনে, কম্প্রেশন স্টিল, এটা হচ্ছে 2 নাম্বার 6 বার্স, আর টেনসাইল যে স্টিল এটা আমরা পেলাম 4 নাম্বার 9 বার্স in 2 layers. তাহলে আমরা এখানে ফাইনালি যে কাজটা করলাম, আমরা এক্সট্রা যে মোমেন্ট আছে তার জন্য আমরা প্রথমে স্টিল এরিয়া বের করলাম কতটুকু লাগবে, সেই স্টিল এরিয়ায় কি পরিমাণ স্ট্রেস আসবে সেটাও আমরা চেক করলাম। চেক করে আমরা পেয়েছিলাম যে 50.9। তাহলে আমরা বললাম যে এটা 50 ksi ধরে আমি আসলে ডিজাইনটা করব। করার পরে আমি স্টিলটা বের করেছি, স্টিল বের করে আমি পুরো ডিজাইনটা করেছি। ডিজাইনে এরকম এসেছে কম্প্রেশন স্টিল 2 নাম্বার 6 বার অ্যান্ড টেনসাইল স্টিল 4 নাম্বার 9 বার্স। এখন আমাকে যেটা করতে হবে যে কম্প্রেশন জোনে যে স্টিল এরিয়া হলো সেটা আমি বের করলাম, টেনসাইল জোনে যে স্টিল এরিয়া হলো সেটা বের করলাম। এবার চেক করলাম, ফার্স্ট আমি যে কাজটা করব যে আমার টেনসাইল জোনে কি পরিমাণ স্টিল আছে এএস, এটা আমি ফার্স্ট বের করেছি। এএস থেকে
এ কত সেই ভ্যালুটা আমি বের করেছি, দেন এখান থেকে সি ভ্যালু কত সেটা বের করে নিয়ে আমি স্ট্রেইন কত স্টিলের সেটা বের করেছি। সেটা বের করার পরে সেখান থেকে এফ প্রাইম এস, কারণ আমি জানি স্ট্রেইন ইনটু মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটা করলে আমি এফ প্রাইম এস পাবো। তাহলে এফ প্রাইম এস বের করে আমি দেখেছি এই ভ্যালুটা আসে 55 কেএসআই, হুইচ ইজ গ্রেটার দ্যান 50 কেএসআই। তো আমাদেরও কথা ছিল যে 50 কেএসআই নিচে নামতে পারবে না, এর থেকে উপরে যাবে, সেটা গিয়েছে। সেকেন্ডলি আমি যেটা করেছি যে ফাই ভ্যালুটা চেক করেছি। ফাই ভ্যালু চেক করতে যে আমি দেখেছি যে স্ট্রেইনটা 0.005 এর চেয়ে নিচে আছে, থাকলে আমি ফাই ভ্যালুকে অ্যাডজাস্ট করেছি। ফাই ভ্যালু অ্যাডজাস্ট করার পরে আমি এখানে যে আমার দুইটা স্টিল আছে টেনসাইল এবং কম্প্রেসিভ, সেই দুইটা স্টিল দিয়ে আমি তার যে নমিনাল ক্যাপাসিটি সেটা বের করে এটাকে ফাই ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে তার অ্যাকচুয়াল ক্যাপাসিটি 2810 কিপ ইঞ্চ এটা বের করেছি। তো আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড ছিল আমাদের 2530 কিপ, ডিমান্ডটা ছিল 2530 কিপ ইঞ্চ, কিন্তু এখন দেখা যাচ্ছে সে নিতে পারছে 2810 কিপ ইঞ্চ, which is more than the demand. সো আমরা এখানেই এটাকে কনক্লুড করেছি যে কম্প্রেশন জোনে আমি যদি দুইটা স্টিল দিই 6 নাম্বার বারের, এবং টেনশন জোনে যদি 4টা 9 নাম্বার বারের স্টিল 2 লেয়ারে দিই, তাহলে আমাদের যে ডিজাইন করার জন্য যে মানে বিমটা দেওয়া হচ্ছে, যেটা আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে তার উইডথ এবং ডেপথকে ফিক্স করে দেওয়া হয়েছে, সেটাতেও আমরা কম্প্রেশন জোনে কম্প্রেসিভ স্টিল দিয়ে আমরা পুরো মোমেন্টটাকে সেটা দিয়ে কভার আপ করতে পারি। এটাই হলো ডাবলি রেইনফোর্সড বিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে সাইজকে আমি কন্ট্রোল করে রেইনফোর্সমেন্টকে চেঞ্জ করে আমি এই ডিজাইনটাকে করতে পারবো। তো এটাই আমাদের প্রবলেম, আমরা দুইটা প্রবলেম দেখালাম ডাবলি রেইনফোর্সড বিমের। প্রথম ক্লাসে আমরা তোমাদেরকে থিওরিগুলা বোঝানোর চেষ্টা করেছি, সেকেন্ড যে ক্লাসটায় আমরা এখানে প্রবলেম দিয়ে ওই থিওরিগুলা কিভাবে জাস্টিফাই করা হয়েছে, কিভাবে ব্যবহার করা হয়েছে সেই জিনিসটা তোমাদের দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রবলেমগুলা এবং থিওরিগুলা আরেকবার দেখবে, দেখলে দেখা যাবে যে পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং ডাবলি রেইনফোর্সড বিম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ রেইনফোর্স কংক্রিটের, কারণ এই ধরনের বিম আমাদের অনেক সময় দিতে হয়। সেক্ষেত্রে আমরা কম্প্রেশন স্টিলের যে ব্যবহারটা সেটা আমরা যদি প্রপারলি বুঝতে পারি, তাহলে আমরা প্রফেশনাল ফিল্ডে এই কাজটা খুব সহজে করতে পারব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।